সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় সংস্কার নাকি নির্বাচন, কোনটা আগে? এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। একই সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন গণ রাজনৈতিক জোটের সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু। আপনাকেও স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আমরা আলোচনা শুনতে চাই ডক্টর আব্দুল আল মামুন, আপনার থেকেই আমি শুরু করি। আপনি একেবারে আমার ডান পাশে রয়েছেন, আপনার থেকেই শুরু করি। আজকে আপনি জানেন, আমরা সবাই জানি যে ঢাকায় বিএনপির উদ্যোগে তারুণ্যের সমাবেশ হলো। প্রশ্ন হচ্ছে যে কেমন দেখলেন, কেমন হলো এই সমাবেশ, কী বার্তা এলো এই সমাবেশ থেকে, বিষয়টিকে সামগ্রিকভাবে কীভাবে দেখছেন, দেশের রাজনীতিতে এই সমাবেশের গুরুত্বটা কোথায়? আমি নাকি তিন ভাগে দেখতে চাই, তিনভাবে। প্রথমত যে চারটি বিভাগে, আমি মেজর চারটা বিভাগকে চুজ করা হয়েছিল, যদি আমি ভুল না হয়। প্রথমে চট্টগ্রাম থেকে শুরু, চারটি বিভাগে, এরপরে গেল খুলনায়, তারপরে বগুড়ায়, এবং শেষটা হলো ইয়েতে। যতটুকু যদি মেলাই আমি জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি থেকে, সে হিজবুল বাহারের যে কনসেপ্ট ছিল যে মেধাবী বা তারুণ্যকে সংযুক্ত করা, বা তার যে পরিকল্পনা সেটা সারা দেশে ঘুরে ঘুরে উপস্থাপন করা, আমার ধারণা এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, যেহেতু তরুণদের অংশগ্রহণে ফাইনাল স্টেজটা ক্রস করেছে, মুজিবাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমরাও আন্দোলনে অংশগ্রহণ করেছি, বা সব রাজনৈতিক দলের প্রতি, সেটা বিএনপির যে নতুন ভাবনা, যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন ভাবনাটাকে বিভিন্ন দুটো পার্ট ছিল কিন্তু এই প্রোগ্রামটার, একটা করে সেমিনার এবং পরের দিন করেছিল তারুণ্যের সমাবেশ। সেটাকে তুলে ধরাই ছিল আসলে এটার উদ্দেশ্য। এবং যতটুকু আমি জানি যে এই তারুণ্যের সমাবেশের সেমিনার যেটি হয়েছে, সেটিতে সম্ভবত 30 থেকে 40 ভাগ যারা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের সরাসরি জড়িত, তাদেরকে ইনভাইট করা হয়েছে। এছাড়াও চিটাগাংয়ের কথা আমি ব্যক্তিগতভাবে জানি যে সেখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রাইভেট ইউনিভার্সিটি, তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা জানান দেওয়ার জন্য। সেখানে যেমন যারা বিএনপিপন্থী চিন্তক বা অন্যান্য ফোরামেও যারা কথা বলেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে এটা মিক্স করা হয়েছিল প্যানেলগুলো এমন যে সেখানে বিএনপির যে নেতারা আছেন তারাও কথা বলেছেন। তবে একটা মোটা দাগে পার্থক্য হচ্ছে, যেটা আমি দেখেছি সবগুলোতে, যে বিএনপির দলীয় যারা সবসময় কথা বলেন, ইভেন তরুণ নেতৃত্ব যারা বিএনপি, তারা কিন্তু স্টেজে ছিলেন না, তারা এটা আয়োজনে ছিলেন, বরং অন্যান্য যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তরুণ, তাদেরকে উপস্থাপন করা হয়েছিল স্টেজগুলোতে। এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটু আমি পজিটিভলি দেখতে চাই। তৃতীয় আরেকটি বিষয়, এটি বলে শেষ করি আমি, সেটি হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সমাবেশগুলো আয়োজন করে একদিকে যেমন নতুন রাজনৈতিক চিন্তার প্রতিফলন, সেমিনারটাকে যুক্ত করা হয়েছে 2 দিনের প্রোগ্রামে, আর এটা হলো বিএনপির অবস্থান জানান দেওয়া এবং তরুণদেরকে উদ্দীপ্ত করা, রাজনৈতিক মাঠকে ভিন্নভাবে জনসেবা, জনসভা বা সমাবেশ, মহাসমাবেশ, এই সব যে গতানুগতিক টার্মগুলো, সেটার বাইরে গিয়ে তারুণ্যের সমাবেশ বলে 3টা দলের সঙ্গে যারা যুক্ত, এটা তার মধ্যে সীমাবদ্ধ আসলে ছিল না। সেগুলোকে একটা বার্তা দেয়া, নতুন ভাবনা, এবং সমাজে যারা বিভিন্ন অংশের মানুষ, তাদেরকে ওই মেসেজটা দেওয়া যে নতুন টার্মিনোলজি ইউজ করতে বিএনপি শিখেছে। ঢাকায় যেটা আজকে আমার মনে হয় সিগনিফিক্যান্ট, এই যে গত 9 মাসের মধ্যে সম্ভবত একটা সবচেয়ে বড় জমায়েত আমরা দেখলাম, জানি না এটা আর্গুয়েবলি বোধহয় একটা বড় সমাবেশ, সেটাও কিন্তু এই সময়ে যে রাজনৈতিক বাস্তবতা একটা বার্তা হয়তো বা বিএনপি দিতে চেয়েছে তাদের যে দলগত অবস্থান। আমরা জমিনতে দেখেছি, শাহবাগে অবস্থান দেখেছি, কোনো কোনো দলের বিভিন্ন জায়গায় অবস্থান দেখেছি, কিছু কিছু মবও তৈরি হয়েছে, কিন্তু রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা এবং ডিফারেন্ট ফর্মে, ডিফারেন্ট নেমে, এটাও বোধহয় একটা উদ্দেশ্য ছিল। অনেক ধন্যবাদ ডক্টর মামুন আপনাকে। মধু ভাই, আপনার কাছে একটু আসি। আজকের এই সমাবেশ থেকে সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি একেবারে পরিষ্কার করেই বলেছেন যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে। এতদিন যেভাবে বলা হচ্ছিল, আজকের কথাটা সম্ভবত আরও বেশি জোর দিয়ে বলা হয়েছে। তার এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন, এবং ডিসেম্বরের ভেতরে নির্বাচন যে তিনি যথেষ্ট জোর দিয়ে চাইলেন, এই চাওয়ার যৌক্তিকতা, বাস্তবতা কি? ধন্যবাদ সিরাজ ভাই, লিটু ভাই, মামুন ভাই আছেন এখানে, ধন্যবাদ দর্শক মণ্ডলীকেও। প্রথমত হচ্ছে যে
যে ডিসেম্বরে ইলেকশনের বিষয়টা তো বিএনপির একটা আলোচনা, এবং এটা কিন্তু সরকারই শুরু করেছিলেন প্রথমে। আমরা যেটা জানি, যেটা বিএনপি কেন এটার পরে তো স্ট্রিক্টলি অবস্থান নিচ্ছে, ওনারা যেটা বলেছেন যে ওনাদের সাথে যে আলোচনাটা হয়েছিল সেখানে সম্ভবত প্রফেসর ইউনূস ওনাদেরকে ডিসেম্বরের একটা টাইমলাইন দিয়েছিলেন, ফলে এটার উপরে তারা স্থির থাকতে চান। সরকারও কিন্তু যে টাইমলাইন দিয়েছে ওখানে কিন্তু ডিসেম্বর আছে। সরকার যে ডিসেম্বর ইলেকশন দেবেন না এটা বলছেন না, কিন্তু সরকার ডিসেম্বর বলার পরে তখন জুন পর্যন্ত একটু ঠেলে নিতে চান। আমাদের সেদিনের আলোচনায় আমরা কিন্তু দুটো কথা বলেছি, আপনারাও নিউজ করেছেন, পত্রপত্রিকায় নিউজটা এসেছে। আমরা সরকারের কাছে দুটো জিনিস জানতে চেয়েছি, যে ডিসেম্বরে করতে আপনাদের অসুবিধাটা কোথায়, আর জুনে যাওয়ার ব্যাপারে আপনাদের সুবিধাটা কি, মানে অসুবিধাটা কি এবং সুবিধা। আমি বলেছি যে ডিসেম্বরে হলে আপনার অসুবিধা কি, আর আপনি যে জুনে যেতে যাচ্ছেন সেখানে সুবিধাটা কি আছে আপনার। আমি ভেবেছিলাম এই আলোচনাটা ওপেন করবেন না, কিন্তু চিফ অ্যাডভাইজার সাহেব আমাদেরকে বললেন যে না আসো, ঠিক আছে খোলামেলা আলোচনা করেন, অসুবিধা নেই। তো তখন আমরা বললাম যে, তো আমি যেটা দেখলাম ওনাদের ডিসেম্বরের আপত্তি সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যেখানে এসে স্থির করেছেন, উনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে করার মতো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং একটা ভালো নির্বাচন উনি যেটা উপহার দিতে চান, উনি এটাতে কনফিডেন্ট না। উনি মনে করছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়ার জন্য প্রশাসনিক বা বিভিন্ন জায়গায় যে অবস্থা আছে, এটা ভালো ইলেকশন হবে না। আরও খোলামেলাভাবে বলতে গেলে উনি মনে করেন যে এখানে খুব দখলদারিত্ব হবে, যার যেখানে জোর আছে সেখানে জোর খাটাবে। তো কারণ হচ্ছে যে এখনও বিভিন্ন জায়গায় যে টুকটাক মারামারি হচ্ছে, ওই যে উনি যেটা বললেন মব হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা খুব বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। ইভেন দেখেন গোয়েন্দা সংস্থারও ব্যাপক ফেলিওর দেখছে বিভিন্ন ক্ষেত্রে। দেখা যাচ্ছে এই যে সচিবালয় এত বড় ঘটনা ঘটে যাচ্ছে কিভাবে, তাহলে নিশ্চয়ই গোয়েন্দারা জানতো না যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন চলছে। আনসাররা সচিবালয়ে চলে আসছে, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার যমুনায় চলে আসছে। এর আগে আমরা দেখেছি আপনার সিটি কলেজ, ঢাকা কলেজের মারামারি হয়ে যাচ্ছে। আমরা অতীতেই জানি যে গোয়েন্দাদের একটা তৎপরতা থাকে যে কোথায় কোথায় কি হতে পারে, সেটার জন্য তারা একটু প্রিকশন নেন, তারা আলাপ আলোচনা করে এগুলোকে তারা ইয়ে করেন। তো এই জায়গা থেকে প্রফেসর ইউনূস মনে করছেন যে উনি ডিসেম্বরে ওনার এই জায়গাটায় ওনার একটা শঙ্কা আছে। আচ্ছা, এখন বিএনপি কেন ডিসেম্বরে চায়? আমরা দেখেছি, আমরা তো বিএনপির প্রতিদিনই বিভিন্ন আলোচনায় আমরা একসাথে বসছি, কথাবার্তা হচ্ছে। বিএনপি মনে করছে, এখানে দেখেন ওই যে আমাদের একটা কথা আছে না, ডিম আগে না মুরগি আগে। বিএনপি মনে করছে যে আসলে ইলেকশনের ডেট না দেওয়ার কারণে এই কেওয়াজগুলো হচ্ছে। ইলেকশনের যদি একটা ডেট দিয়ে দেয় তখন রাজনৈতিক দলগুলো সবাই ইলেকশনের দিকে ঝুঁকে যাবে, তখন আর এই তারুণ্যের সমাবেশ তো তখন আর দরকার হবে না, তখন দরকার হবে যার যার সবাই চলে যাবে। তখন পার্টিগুলো বরং ঝামেলায় পড়বে, নিজেরা একটা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাবে যে সিরাজ ভাই প্রার্থী হবে না মামুন ভাই প্রার্থী হবে, হ্যাঁ, তখন নমিনেশন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন এই দিকে ফোকাসটা মানুষের কমে যাবে, সকল আলোচনা চলে যাবে ওই দিকে। তো এখন এই যে আমরা দেখছি আমাদের একটা বিপদ হয়েছে, আমরা যখন বিএনপির কথা শুনি আমার তো মনে হয় যে হ্যাঁ তাদের কথা যুক্তি আছে, আমরা যখন সরকারের কথা শুনি আমরা দেখি যে না, সরকারের কথার মধ্যে তো মানে এখানে তো একটা রিয়েল বিষয় আছে। সেই জায়গায় আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করছি যে উভয় পক্ষকে বুঝিয়ে যে একটা এই জন্য কিন্তু দেখবেন আমাদের পক্ষ থেকে একটা কথা এসেছে, যদিও আমরা কথাটাকে অত স্পষ্ট করে বলি নাই, আমরা একটা আলোচনা তুলেছি। পত্রপত্রিকায় নিউজ এসেছে আমি নাকি বলেছি যে 5ই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন লাগবে। আসলে আমরা বলেছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা সম্ভাবনা আছে, গুড টাইম, অ্যান্ড দেন অ্যানাদার গুড টাইম ইজ আফটার মার্চের, মানে রমজানের পরে কুরবানির ঈদের আগ পর্যন্ত। বাট কুরবানির পরে যে সময়টা আছে, যেটাকে মানে আমরা জুলাই আগস্ট জুনের দিকে আমরা জুলাই আগস্টে যেটা সমস্যা না, জুন আগে আর কি, হ্যাঁ, এপ্রিল মে জুন ধরেন এই যে এখন বৃষ্টি হচ্ছে না, আচ্ছা আজকে এখানে আসতে আপনার বৃষ্টির মধ্যে পড়লাম, এরপর হচ্ছে গরম আর বৃষ্টিতে আমাদের এখানে ন্যাচারালি নির্বাচন হয় না যে তা না, করা যে যাবে না তা না, কিন্তু এখানে একটা প্রাকৃতিক প্রতিবন্ধকতা। তো সেই জায়গা থেকে আমরা বলেছি আইদার বিএনপিকে একটু ঠেলে যে ভাই আর একটু আপনারাও একটু নমনীয় হন, তাহলে আমরা ফেব্রুয়ারি যাই বা মার্চে যাই, আর সরকারকেও বলা যে জুনটা ঠেলে আর একটু মার্চ পর্যন্ত আসেন। অর্থাৎ উভয় কনসার্নিং গুরুত্বপূর্ণ। বিএনপি যেটা বলছে সত্য, যে একটা ইলেকট্রাল সিচুয়েশন যখনই আসবে তখন অনেক ঝামেলা কমে আসতে পারে এবং দেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে, এ ধরনের কথা আসতে পারে।
কিন্তু এখন আমরা দেখছি যে উভয় পক্ষই খুব স্ট্রিক্ট। তারেক রহমান যখন বলছে ডিসেম্বর, আর প্রফেসর ইউনূস বলছেন যে না আমি যেটা বলেছি, দেখেন বারবারই কিন্তু ওনারা একই কথাই বলছেন, ডিসেম্বর টু জুন। আমরা স্যারকে বললাম যে স্যার আপনি একটা রূপরেখা দেন, একটা টাইম মানে এটা কি বলে রোড ম্যাপ দেন। উনি বলছে এটাই তো রোড ম্যাপ। আর তোমরা যেটা চাচ্ছ যে ডেট, ওইটা তো হচ্ছে শিডিউল আর রোড ম্যাপ তো একই জিনিস না। শিডিউল তো নির্ধারিত এত তারিখ থেকে এত তারিখ, ডেট এত তারিখ থেকে এত তারিখ, নির্বাচন কমিশন দিবে এই বিষয়টা। এখন ধরেন এগুলো তো সব কথার মার প্যাচ। এই কথার মার প্যাচে পড়ে আমরা প্রতিদিন টক শোতে কথা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি, কারণ একই বিষয়ে আর কথা বলবো, একই বিষয়ে কিন্তু গত 2-3 মাস আমাদের কথা বলতে হচ্ছে। ফলে আপনাদের কি লাভ হচ্ছে জানি না, আর লোকজন আমাদের উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এই লোকগুলা যাইয়া সারাক্ষণ একই কথাই বলে, নতুন তো কিছু বলে না। না, কিন্তু এখানে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল আপনার এই আলোচনা থেকে, সেটি হচ্ছে যে সরকার একটা ভাবছে, সরকার ডিসেম্বর টু জুন ভাবছে। এখানে তো বাস্তবতা হচ্ছে কি, মার্চ থেকে জুন পর্যন্ত, এই মার্চেই তো প্রচণ্ড গরম বাংলাদেশে চলে আসে এবং বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা যায় কিছু মার্চ থেকেই তো শুরু হয়ে যায় কম বেশি। মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টা তো আসলে নির্বাচনের কোনো উপযুক্ত পরিবেশ থাকে না। সেক্ষেত্রে সরকার এই জায়গায় এত শক্ত অবস্থানে যাচ্ছেই বা কেন? অ্যান্ড এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণ। তো দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো কি চায় সেটা দেখলেই তো পরিষ্কার হয়। সেক্ষেত্রে সরকারের এরকম শক্ত অবস্থানে যাওয়ার কি অর্থ থাকতে পারে যৌক্তিকতা? না, সরকার তো এখন শক্ত অবস্থানে আছে, কিন্তু দিন যত যাবে ওনার শক্ত অবস্থান তো ওনাকে কমাতে হবে। উনি যেমন সেদিন কিন্তু আমরা যখন বারবার আর্গুমেন্ট দিচ্ছিলাম, কথা বলছিলাম, একটা পর্যায়ে বলেছেন যে আমার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু আমি কমফোর্টেবল হলেই আমি ইলেকশনের ডেট দিয়ে দিব, এতটুকু পর্যন্ত কথা উনি অগ্রসর হয়েছে। তো তার মানে এসে গেছে। জি, থ্যাংক ইউ। সৈয়দ লিটু, আপনার কাছে আসি একটু। নির্বাচনী সংস্কার আগে নাকি নির্বাচনী রোডম্যাপ আগে আমাদের আজকের আলোচনার বিষয়টা এইটাই ছিল। সেক্ষেত্রে এই আলোচনাটুকুও করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। এবং সরকারের অবস্থান নিয়েও মঞ্জু ভাই বেশ একটা লম্বা আলোচনা করেছেন, ডক্টর মামুন বলেছেন। তা সব কিছু মিলে যে আজকে যে তারেক রহমান বললেন, আমার মনে হয় যে এর ভেতর থেকে কি খুব পরিষ্কার করে বার্তা জনগণের কাছে পৌঁছে গেল কিনা, বা সরকারের জন্য খুব কড়া বার্তা গেল কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ শেষ ভাই আপনাকে, সেই সঙ্গে দুজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচক, তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে বার্তার ব্যাপারটা প্রধান না। অর্থাৎ এখানে আমি আরেকটু সাবস্টিটিউট প্রশ্ন করে দিই আপনাকে, সেটা হচ্ছে যে এই বার্তা তারেক রহমান তার অবস্থান ঘোষণা করছে, এটা আমি বুঝতে পারি, যেটা আমি যা বুঝি। অবস্থান ঘোষণার মানে হচ্ছে এখন সরকার মানবে কি মানবে না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সরকার যদি না মানে তাহলে কি হবে? না, ঝামেলাটা ওইখানেই। মূল জিনিসটা হচ্ছে বিএনপি যে, ধরেন আমি যতটুকু বুঝি, ডিসেম্বরে নির্বাচন না হয়ে বা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুনে বা জুলাইতেও যদি নির্বাচন হয়, বিএনপির যে খুব বেশি সমস্যা আছে তা আমার কাছে মনে হয় না। একই সঙ্গে এই যে আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি যে ধরনের মানুষ, যে ধরনের সজ্জন মানুষ, এবং তিনি যে উচ্চতার মানুষ, তিনি যেহেতু বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু ঝামেলাটা হয়েছে অবিশ্বাস এবং শঙ্কায়। এই যে ডিসেম্বরের কথা যেটা বিএনপি বারবার বলছে, বা আজকে যখন আরও বেশি করে তারেক রহমান সাহেব বললেন, এটার মানে হলো তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে যে এর দেরি হলে নির্বাচনই হবে না কেন, যদি না হয়, বা নির্বাচনই নাও হতে পারে, এই ধরনের শঙ্কা তাদের মধ্যে আছে। এবং এই শঙ্কাটা যে বিএনপির মধ্যে তৈরি হয়েছে, তারও যে কোনো যৌক্তিক কারণ নাই তাও কিন্তু না। আপনি লক্ষ্য করবেন, এই আন্দোলন, এই মানে এত চমৎকার সফল একটা আন্দোলনের পরে, এবং সেই আন্দোলনের নেতৃত্বে মানে কি অসাধারণভাবে আমাদের ছাত্ররা যে নেতৃত্ব দিল, মানে তারপর আমাদের তো মানে স্বভাবতই প্রত্যাশা সবার তো অন্য জায়গায় চলে গেছে, খুবই স্বাভাবিক যে এবার আমরা গণতন্ত্রে ফিরবই, আসলে গণতন্ত্রের বিকল্প তো কিছু নাই। তো সেই জায়গা থেকে কিছু ভুল আমার মনে হয় এই ছাত্ররা হয়তো আবেগবশে হোক বা যেভাবে হোক করেছেন, যেখানে আমার মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা হয়তো তিনি তাদেরকে কাছে ডেকে বলেছেন, কিন্তু হয়তো প্রকাশ্যে বলেনি, যেটা সব রাজনীতিবিদদের আমাদের মানে প্রকাশ্যভাবে শুনবার আগ্রহটা ছিল। সেই জায়গাটা হলো, দেখেন এই যে মানে প্রধান সমন্বয়ক যারা ছিলেন, এখন যারা একটি দলের মানে বিভিন্ন দায়িত্বে আসছেন, তারা কিন্তু প্রকাশ্যে বলতেন যে আওয়ামী লীগকে তাড়িয়েছি বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য নয়, এই কথাটা তারা প্রকাশ্যে বলেছেন। আচ্ছা, এরপরে আপনি দেখেন
যতগুলো মানে কতগুলো ঘটনার পরম্পরা আছে, যেখানে একই সঙ্গে আপনি দেখবেন যে বিএনপিকে একই সঙ্গে বিএনপি কিছু অন্যায় করে, আমরা একটা ভিন্ন দল, আমরা কারো প্রতি আমাদের কোনো মানে কি বলে অনুরাগ বিরাগ থাকবার কথা নয়, কিন্তু ধরেন মানে বিএনপি কিছু মানে চাঁদাবাজির কথা বলেন বা এই ধরনের কিছু দখলের কথা বলে অন্যায় করেন, যেগুলো আমাদের ট্রেডিশনে আছে, যেগুলো থাকা উচিত না, এই ধরনের কাজ তারা করেনি এটা মোটেই না, করেছে তারা। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি বা বিএনপি কিন্তু এটা লক্ষ্য করেছে যে তাদের এই অন্যায়গুলোকে যেন একটু বাড়তি ফোকাস করার এক ধরনের মানসিকতা এই ছোট মানে এই এনসিপি দলটার বলেন অথবা এই সমন্বয়ক যারা আমাদের কাছে এক মানে হিরো, তাদের মধ্যে এই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি। তারা যেন বিএনপিকে কোণঠাসা করতে চান, এরকম একটা, যদিও এটা রাজনীতিতে থাকে প্রতিপক্ষ হিসাবে, কিন্তু এই প্রতিপক্ষ জামাত বিএনপিকে একটা কথা বলা বা তার বিরোধিতা করা আর সমন্বয়করা দল গঠনের আগেই বলা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা সব মানে রাজনৈতিক বক্তব্য হিসাবে কিন্তু নেই দুটো পাশাপাশি রাজনৈতিক দলকে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে বিএনপির এই সংখ্যাটা তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকেই সমস্যাটা আসলে শুরু। জি, মইনুজ্জামান লিটু, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মামুন, আলোচনায় ফিরতে চাই আপনার মাধ্যমে, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। একটা বিষয় হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে যে বক্তব্য দিয়েছেন, এটাকে অনেকেই হয়তো আলটিমেটাম হিসেবে দেখবেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, কেমন? সেক্ষেত্রে প্রশ্ন একটাই এখানে, আমি একটু আগে সৈয়দ লিটুকে বলেছিলাম, তিনি কিছু বলেছেন, আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার শুনতে চাই যে যদি গভর্নমেন্ট এই আলটিমেটাম না মানে তাহলে কি হবে বা কি হতে যাচ্ছে, দ্যাট ইজ আমাদের আজকের থেকে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? একটা জিনিস কিন্তু ওনার পরের সেন্টেন্সটা একটু আমার মনে হয় যে কনসিডারেশনে যে নেওয়া যায়, আরেকটা পাওয়ারফুল সেন্টেন্স, সেটা হচ্ছে যে কারো কারো কার্যক্রমে সন্দেহের সৃষ্টি হচ্ছে, এটাকে একদিকে রাখতে চাই। আর আরেকটা হচ্ছে যে একটু প্রেক্ষাপট দেখতে চাই, কিন্তু সরাসরি একটা জিনিস বলি যে হ্যাঁ, এটা একটা একদম সরাসরি প্রথম বললেন যে ডিসেম্বরে সমাবেশে খোলাখুলিভাবে বললেন। বিএনপি কিন্তু এর আগে স্পেস দেয়, আমি বিএনপিকে ডিফেন্ড করছি না এখানে, বাট বিএনপি কিন্তু এর আগে স্পেস দিয়েছে গভর্নমেন্টকে, নানানভাবে বসেছে। আবার সম্প্রতি যে আচরণটা করা হয়েছে শুধু বিএনপির পার্সপেক্টিভে না, মঞ্জু ভাই সম্ভবত 4টা রাউন্ড করলেন আপনারা গভর্নমেন্টের সঙ্গে, 4টা রাউন্ড। এর মধ্যে কিন্তু শিষ্টাচারেরও কিছু প্রশ্ন উঠেছে, আমন্ত্রণ জানানো, এবং আরেকটা কথা বারবারই এসছে যে কেন জানি মনে হচ্ছে বিপদে পড়লে বা সমস্যা তৈরি হলেই রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে। কিন্তু বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলকে, ইভেন তারেক রহমান সাহেবকেও কিন্তু কনফিডেন্সে নেওয়ার দায়িত্ব ছিল সরকার, কারণ যে ম্যান্ডেটেড ডিবেটটা করা হচ্ছে এখানে, সেই ম্যান্ডেটেড ডিবেটটা কিন্তু একটা, যদি আমরা ঠিক মতো বুঝে থাকি যে নির্বাচন 5 বছর থাকতে বলবে, এইসব কথাবার্তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ওভারওয়েলমিং ম্যান্ডেট ছিল কিন্তু এই সরকারের প্রতি, এবং তারেক রহমান নিজেও বলেছিলেন আকাঙ্ক্ষা এবং জনবিশ্বাসের থেকেই এই ম্যান্ডেটটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা যত দিন গেছে, এটা কিন্তু সরকারের দায়িত্ব ছিল যে রাজনৈতিক দলগুলোকে সবসময় কনফিডেন্সের মধ্যে আনা। যদিও এই কথাটা প্রতিদিন বলছি, সবাই লিখছে, তার মানে কি এটা একটা ধ্রুব সত্য যে রাজনৈতিক দলগুলোকে সরকার কিন্তু কনফিডেন্সে আনতে পারেনি। আপনি ওয়াইফের সাথে যদি রেগুলার ডিসকাশনে থাকেন তাহলে সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয় না। আপনি দেখেন, আমি সমাজবিজ্ঞানের ছাত্র, দেখেন যে ওই আলোচনাটা কিন্তু সরকার করতে পারেনি। মেকানিজমের দিক থেকে যদি আমরা দেখি, এই প্রথমে কমিশন, তারপরে আবার ঐক্যমত্য কমিশন, তারপরে আবার শ্বেতপত্র, তারপরে আবার ডিসকাশন, আপনি কিন্তু ওই কনফিডেন্স লেভেলটাকে, অর্থাৎ সংস্কারটাকে একটা ব্যুরোক্রেসির মধ্যে ফেলে দিয়েছেন, এবং একটা সংস্কারটাই এখন একটা রাজনৈতিক গোলকধাঁধা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু কনফিডেন্সটা নষ্ট হয়ে আজকে মুখোমুখি দাঁড়ানোর মতো একটা অবস্থা আমরা দেখছি। দ্বিতীয়ত দেখেন যে কেন, আমি ওইটা পরে আসতেছি, আপনি কি অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো করছি? অবশ্যই সরকার ব্যাংক ব্যবস্থাপনা, কিছুটা দুর্নীতি কমানো, এই জায়গাগুলোতে কিন্তু সফল হয়েছে, এবং ব্র্যান্ডিং কিছুটা ক্ষেত্রে, কিন্তু সেই বিনিয়োগ অনেক পরে আসবে। যদি বিনিয়োগ সম্মেলনের কথা আমরা বলছি, তাহলে অর্থনৈতিকভাবে কিন্তু হবে কোনো ভালো ইন্ডিকেটর আমরা দেখি না। গ্রোথ গত 10 মাস যদি আমরা ধরি, প্রথম 3টা প্রান্তে কিন্তু একের আশেপাশে, লাস্ট প্রান্তে কিছু 4%। এরপরে ধরেন আপনার সামাজিক স্থিতিশীলতা, সেটা কি এসেছে? আপনার রাজনৈতিক স্থিতিশীলতা তো নাই, সেটা আমরা বুঝছি। শিক্ষা প্রতিষ্ঠান কি একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে? বৈদেশিক সম্পর্ক কীভাবে ডিফাইন করতে পেরেছি, ইনক্লুডিং করিডোর এবং আমাদের পোর্ট ইস্যুতে আমরা কিন্তু ডিফাইন করতে পারিনি, এবং বড় সিদ্ধান্তের ক্ষেত্রে দলগুলোকে আস্থার মধ্যে আনতে পারিনি। তারই ফলাফল কিন্তু হচ্ছে একদম সীমানা নির্ধারণ করে দেয়া। এক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের দায়িত্বটা বেশি বিএনপির চেয়ে, কারণ গভর্নমেন্ট
এখন একটা দল না বাট সর্বদলীয় তারাই সবচেয়ে ভালো অবস্থানে এই ফ্লসগুলোকে অ্যাড্রেস করা। সব কিছু মিলে আমি মনে করি যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, সেটা জানুয়ারির 1 তারিখ না। আবার মঞ্জু ভাইদের যে অবস্থান যে এটা ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ফার্স্ট উইকে হলে ভালো, এই ডিসকাশনগুলোকে কিন্তু সরকারকে করতে হবে। আমার জন্য যেটা অশনি সংকেত যে প্রেস ব্রিফিংটা হয়েছে প্রধান উপদেষ্টা সবগুলো পার্টির সঙ্গে আলোচনার পরে ওনার প্রেস সেক্রেটারি যা প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন শেষ অংশটা খুব কাম্য নয়, অর্থাৎ শক্ত অবস্থানের কথা বলে। সেটি হচ্ছে আমরা সকল তথ্য জনগণের সামনে উপস্থাপন করে বিদায় নেব বা তারপরে আমরা দেখব কি হয়। এটি কিন্তু সরকারের অবস্থান নয়, পিতার অবস্থান এটি নয়। পিতা পুত্রের সম্পর্কে পিতার অবস্থানটা একটু সন্তান হয়তো ভুল করবে, পিতা সেটাকে সংশোধন করে দেবে। ইউনূস স্যার কিন্তু শুধুমাত্র এই সরকার প্রধান নন, উনি কিন্তু যখন আমরা ওনাকে ক্ষমতায় দেখেছিলাম যারা এই সবাই এই আন্দোলনের পক্ষের শক্তি, পিতার অবস্থানে আমরা দেখেছি। আমরা চাই উনি রাগ অনুরাগ বিরাগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা না, এটাই ছিল ওনার ওথ অ্যাজ দি চিফ অ্যাডভাইজার। কিন্তু ওনার প্রেস সেক্রেটারি যে স্টেটমেন্টটা দিয়েছেন, রিমেম্বার আমি গভর্নমেন্টকে ওন করি, বাট যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা কিন্তু কাম্য না, ওটা কিন্তু রাগ বিরাগ অনুরাগের সংজ্ঞার মধ্যে পড়ে। আমি মনে করি দায়িত্বটা এখান থেকে তারেক রহমান সাহেব বলেন, বিএনপি বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন যারা ডিসেম্বর বলছে, তাদের সাথে সরকারকে আরও এনগেজ হতে হবে, সরকারের রাষ্ট্র পরিচালনায় আরও ভিজিবল ইন্ডিকেটর প্রেজেন্ট করতে হবে সো দ্যাট তারা ইলেকশনের দিকে র্যাশনাল ড্র করতে পারে যে কেন পরে। মঞ্জু ভাই একটা কথা বলছে একটু আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আমি ভালো মনে করব, আমি তো আপনাকে প্রশ্ন করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দিন দিন উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? সামরিক বাহিনীর একটা বড় সাপোর্ট আছে, তাদের স্ট্যান্ডটা কি সেটাও কিন্তু কনসিডারেশন নিতে হবে। তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় যদি না যায় জুন পর্যন্ত, তখন কি হবে? বা যে পর্যায়ে উনি মনে করেন আমি কনফিডেন্ট, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সচিবালয়ে কি হচ্ছে, আজকে শহীদ মিনারে কি হচ্ছে, পল্লী বিদ্যুতে কি হচ্ছে, দিন তো বাড়ছে। 144 ধারা আপনি দিয়েছেন, কেন আপনি স্ট্রিক্ট করেন নাই যে যেই হোক আমি যমুনায় বসতে দেব না? সেই কন্ট্রোলটা তো নিতে হতো। এখন আপনি যে পরের ডিসেম্বরের পর ইলেকশন করে সেই কন্ট্রোলটা নিতে পারবেন সেটা তো নিতে পারছেন না। তাহলে আপনাকে এটা দিতে পারে কে? এটা দিতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার আরও আন্ডারস্ট্যান্ডিং। আমি মনে করি যে স্পেসিফিক একটা রিকমেন্ডেশন একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে আমি দিতে চাই, এখন উচিত যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডিসকাশন এগিয়ে নেওয়ার মতো শ্রীলঙ্কাতে যেটা হয়েছিল যে ট্রানজিশন টু এ নিউ সোসাইটি, অথবা আমরা সাউথ আফ্রিকার রিকনসিলিয়েশন, অথবা ইন্দোনেশিয়াতে 1998-এর পরে সুহার্তোর পতনের পরে যেটা হয়েছিল। হ্যাঁ, আমরা লাইবেরিয়াতে সফল হচ্ছে না, বাট এই ধরনের আলোচনা চলছে। হাইতিতে এই ধরনের ঘটনা ঘটছে, ইউক্রেনে এই ধরনের ঘটনা ঘটছে। সে জায়গায় আপনি ডেডিকেটেড, মানে খুব দ্রুত একটা ডেডিকেটেড একটা গ্রুপ করা দরকার। ইউনূস সাহেব সরকার পরিচালনা করবে, অর্থনীতি দেখবে, তার আমলাতন্ত্র দেখবে, আর একটা গ্রুপ ডেডিকেট করা যে যারা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, ওনাকে রিপোর্ট করবে এবং তাদের কনফিডেন্সে নিয়ে এমন জায়গায় দেশকে নিয়ে যাওয়া উচিত হবে না যে মুখোমুখি আবার ওই আওয়ামী লীগের সময় যেমন বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি, যেটা আমরা দেখতে চাই না। অনেক ধন্যবাদ। মুখোমুখি যে যখন শব্দটা আপনি ব্যবহার করলেন, তখন এই শব্দটা দিয়েই আমি মঞ্জু ভাইয়ের কাছে আসতেছি একটা বিষয় নিয়ে। একটা বিষয় পরিষ্কার যে আমরা আওয়ামী লীগের আমলে, গত ফ্যাসিস্টের আমলে আমরা পরিষ্কার দেখেছি যে শেখ হাসিনার সামনে সবচেয়ে বড় শত্রু ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস, এবং এই দুইজন ব্যক্তিকেই শুধুমাত্র হাসিনা পদ্মার পানিতে ডুবাতে চুবাতে চেয়েছিলেন, একেবারে নাম ধরে উল্লেখ করে বলেছিলেন। তার মানে তখন ওই ইকুয়েশন থেকে আমরা ধরতে পারি, বুঝতে পারি বা বলতে পারি যে হাসিনার শত্রু কারা। তার মানে হাসিনা ভার্সেস বেগম খালেদা জিয়া প্লাস ডক্টর ইউনূস, ব্যাপারটা এরকম। এই জায়গায় এই যে জুলাই আন্দোলন গেল, তারপরে কিভাবে যেন বিএনপি এর মুখোমুখি দাঁড় করিতে হলো ডক্টর ইউনূসকে, বা অর্থাৎ এখন ডক্টর ইউনূস ভার্সেস বিএনপি হয়ে গেল। যারা ষড়যন্ত্র করতে চায়, জুলাই আন্দোলনটাকে নস্যাৎ করতে চায়, এর ফলাফলটাকে বিনষ্ট করতে চায়, তারা কি সফল হয়ে যাচ্ছে? দেখেন, শেখ হাসিনা কিন্তু শত্রু চিনতে ভুল করে নাই, সঠিক দুই শত্রুকে এসে চিহ্নিত করেছে। এবং আপনি দেখবেন যে আমরা যখন দেখি যে ডক্টর ইউনূস এবং খালেদা জিয়ার কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্পর্কটা কিন্তু খুবই ভালো, দারুণ ছিল। অতীতেও যা আমরা দেখেছি যে যখন ডক্টর ইউনূসের উপরে নানা ধরনের নিপীড়ন হয়েছে, নানা ধরনের অপদস্থ করা হয়েছে ওনাকে, বেগম খালেদা জিয়া কিন্তু সবসময় সোচ্চার ছিলেন দাবিতে। তো এবারও আমরা দেখেছি, কিন্তু আপনার মনে আছে যে সেনা দিবস যেটা ছিল, সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছিলেন, খুবই সম্মান দিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি যে উনি যখন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে
এই যে কাতারকে বলে কাতার সরকারের কাছে অনুরোধ করে একটা রাজকীয় আপনার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এটাতে কিন্তু ডক্টর ইউনূসেরই উদ্যোগটা ছিল, ভূমিকাটা ছিল। তো ফলে এই জায়গায় আমরা দেখি ওনাদের একটা মানে সুসম্পর্ক, শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি একটা আস্থা এটা আছে। তো আমরা আশা করেছিলাম যে বেগম জিয়া চিকিৎসা নিয়ে আসার পরে ওনাদের দুজনের আবার একটা সাক্ষাৎ হবে। এটা হতে পারে বেগম জিয়া ওনাকে ফোন করে ধন্যবাদ দিতে পারেন যে চিকিৎসার ব্যবস্থা উনি হেল্প করেছেন, অথবা ডক্টর ইউনূস ওনাকে দেখতে যেতে পারেন, উনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে ওনার শারীরিক, এটাতে হবে কি আমাদের রাজনৈতিক যে একটা ভালো বার্তা থাকবে। কারণ আমার যদি কর্তৃত্ব থাকতো আমি কি করতাম জানেন, আমি দুজনকে পদ্মা সেতুর উপর একটা চায়ের দাওয়াত দিতাম, দুইজনকে একসাথে বসিয়ে, যদিও পদ্মা সেতুর উপরে বসিয়ে চা খাওয়ার বড় কমপ্লেক্স রাজকীয় যেটা ব্যবহার হচ্ছে না, আমি হলে এটা করতাম যে দুজনকে ওখানে চা খাওয়ার বসে এই ছবিটা তুলে, এটা আমাদের একটা সিম্বলিক হতো যে এটা আমাদের একটা প্রকৃতির মানে প্রতিশোধ, তুমি যাদেরকে মানে পদ্মা সেতু থেকে ছুড়ে ফেলতে চেয়েছিলে তারা আজকে এখানে একসাথে বসে চা খাচ্ছে। আসলে দেখেন, আমি এটা আনফরচুনেটলি এটা হয়তো আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য হতে পারে, আবার আমি মনে করি না যে সব সংঘাতের মধ্যে অকল্যাণ আছে, কখনো কখনো যে বলে না দাগ থেকে যদি ভালো কিছু হয়। এখন বিএনপি আর প্রফেসর ইউনূসের মধ্যে যেই মানে একটা দূরত্ব বা একটা পরস্পরের প্রতি একটা সন্দেহ সংশয়ের তৈরি হয়েছে, কেন হয়েছে আসলে মামুন ভাই খুব রাইটলি বলেছেন। দেখেন, প্রফেসর ইউনূসের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, আমরা কিন্তু একদম, আমি ওনাকে সেদিনও বলেছি, স্যার আমি আপনার এই পাশে বসা ছিলাম, বসে থেকে আপনাকে এই কথাটা বলেছিলাম, আপনার মনে আছে? উনি বলছেন হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমি বলেছিলাম যে স্যার আপনার সাথে প্রথম সংঘাতটা হবে পলিটিক্যাল পার্টিকুলার, মানে স্পেশালি বিএনপির, কারণ বিএনপি বড় দল এবং সে 15 বছর ধরে নির্বাচন পাচ্ছে না, তার ক্ষমতায় আসার একটা তার একটা মানে একটা অধিকার তৈরি হয়েছে। এবং আমি যখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যে যাতে সকল পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যাতে একটা মানে ইন্দোনেশিয়াতে এটা করেছিল, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যাতে কোঅর্ডিনেশন করে। উনি তখন পাশে ছিলেন প্রফেসর আসিফ নজরুলের দিকে উনি তাকালেন, আসিফ তুমি কি বলো? কারণ তখন আসিফ ভাই ছিলেন খুব পাওয়ারফুল তখন। আসিফ ভাই বললেন যে আরে আমরা তো আছি সবাই, আমরা তো সব আপনাদের ভাইটাই। সেখানে ফরিদা আক্তার ছিলেন, ফরিদা আক্তারকে আমি বোন ডেকেছিলাম এক সময়, তো বললো যে আপনার বোন তো এখানে আছে। আদিলুর রহমান খান ছিলেন, আমরা তো আপনাদের ভাই বোন, আমরাই তো আপনাদের কোঅর্ডিনেশন করব। তখন প্রফেসর ইউনূস বললো যে আরে তোমরা তো দেখি একে অপরকে খুব ভালো চেনো, তাহলে তো কোনো অসুবিধা নাই। এটাই ছিল ভুল, এটাই ছিল ভুল যে রাষ্ট্র শাসন আর ভাই বোনের সম্পর্কটা সেভাবে চলে না। রাষ্ট্রকে সবসময় একটা প্রফেশনাল জায়গায় দেখতে হয় এবং যথাযথভাবে দেখতে হয়। আমি মনে করি প্রফেসর ইউনূসকে ওনারা যদি গাইড করতেন সেভাবে, সেখানে যদি অবশ্যই একজন উপদেষ্টা থাকতেন যিনি রাজনৈতিকভাবে অনেক বেশি জানাশোনা, উনি হয়তো প্রফেসর ইউনূসকে বলতেন, দেখেন আমি একটা কথা বলি, হয়তো আমি বললাম না আমাদের কথা অনেক রিপিট হচ্ছে নানা জায়গায়। প্রফেসর ইউনূস ধরেন এই যে যাতায়াতের জন্য একজনকে হায়ার করেছেন না, মিস্টার মাইনুদ্দিন। প্রফেসর ইউনূস যে আমাদের টেলিকমিউনিকেশনের জন্য একজনকে হায়ার করেছেন না, ফয়েজ তৈয়ব। উনি আমাদের রোহিঙ্গার জন্য একজন করেছেন না। তাহলে এইরকম একটা সিচুয়েশন হয়েছে, রাজনৈতিক বিষয়ে একজনকে উনি আমাদের দেশ থেকে হোক, উনি ওনার বন্ধু বান্ধবদের থেকে হোক, কোনো একজন কনসালটেন্ট তো নিয়োগ দিতে পারতেন বা অঘোষিতভাবে কনসালটেন্সি নিতে পারতেন। এরকম পরিস্থিতিতে আমরা কিভাবে একটা উনি কিন্তু শেষে এসে আপনার ডক্টর আলী রিয়াজকে এঙ্গেজ করেছেন, কিন্তু আলী রিয়াজের কাজটা হয়েছে সম্পূর্ণ ভিন্ন জায়গায়, উনি শুধু ইয়ে করছেন, কিন্তু উনি কিন্তু এই জায়গাটা করেন নাই। ইভেন আমাদের বন্ধু আপনার মনির হায়দারকেও যদি এই দায়িত্বটা দেয়া যেত যে সবার সাথে আপনি কোঅর্ডিনেশনটা করেন, কিন্তু সেটাও দেওয়া হয় নাই। তো এই জায়গা থেকে আমি যেটা দেখি বিএনপির সাথে ওনার যে ভুল বোঝাবুঝিটা, এবং এখানে কিন্তু ফ্র্যাকশন হয়ে গেছে। আপনি দেখবেন বিএনপি যখন একটা কথা বলে কাউন্টার এনসিপি, কাউন্টার জামাত, কাউন্টার একটা ইয়ে দাঁড়ায়, তো আপনার কাছে অ্যাপারেন্টলি ভালো লাগতে পারে যে আমি যখন একটা কথা বলি মামুন ভাই একদিকে টানে, মামুন ভাইকে কাউন্টার দেয় লিটু ভাই, আমি হয়তো কমফোর্ট ফিল করছি, কিন্তু সেটা না, এটা কিন্তু কাউন্টার এফেক্ট হবে। আমি যেটা দেখি প্রফেসর ইউনূসকে আমাদের জাজ করার ক্ষেত্রে আমি যে উইকনেসটা দেখি সেটা হচ্ছে প্রফেসর ইউনূস কখনো রাজনৈতিক, উনি কিন্তু নিজেই বলেছেন আমি রাষ্ট্র শাসনের মানুষ না, এই কাজ করা আমার দায়িত্ব না, আপনারা আমাকে পরামর্শ দেবেন। তো পরামর্শটা কিভাবে দিবে? প্রতিদিনই তো আমরা টক শোতে কথা বলছি, প্রতিদিন তো আমাদের পাবলিক মিটিংয়ে কথা বলছি। আপনার ওই পরামর্শগুলো হান্ট করার জন্য আপনাকে তো আপনার একটা অ্যাপারেটাস থাকতে হবে, আপনার একটা সোর্স থাকতে হবে। দেখেন
এখন কি দাঁড়াচ্ছে আমি আপনাকে বলে দিই কি দাঁড়াচ্ছে, আমার কথা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলছে, আজকে ধরেন আমার 31 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যে ওনাকে জিজ্ঞেস করলেন না যে ডিসেম্বরে যদি ইলেকশন না হয় কি হবে, প্রফেসর ইউনূস ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন দিতে না পারেন, উনি যদি কনফিডেন্সে না আসেন, উনি বলেছেন আমি যদি সন্তুষ্ট না হই তাহলে আমি এই ইলেকশন আমি দিব না, আমি সরে যাব। যিনি দিতে পারবেন উনি এসে দায়িত্ব পালন করবেন। আপনি বুঝতে পারছেন কথাটা? উনি বলছেন আমি যখন একটা কমফোর্টেবল জায়গায় যাবো, যেটা মামুন ভাই প্রশ্ন করতেন কিভাবে বুঝবো আপনি কমফোর্টেবল জায়গায় আছেন, কিসের মাধ্যমে বুঝবেন, এটা তো ওনাকে আপনি বুঝতে পারবেন না। উনি বলবে যে আমি যতটুকু বুঝবো, আপনি যদি আমাকে রিলাই করেন, আপনি যদি আমাকে বিশ্বাস করেন। ওনার অবস্থাটা হচ্ছে এরকম। দেখেন রাজনীতিতে তো এখন আপনাকে এই জায়গাটা চলে যাচ্ছে ভালোবাসা আর আস্থা বিশ্বাসের জায়গায়। ওনার যে গার্ডিয়ানশিপ, ওনার যে পিতৃত্বের জায়গা থেকে উনি বলছেন তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে জুন পর্যন্ত সময়টা দাও, আর যদি বিশ্বাস না করো ওয়েল আমি চাই সরে যাই, তোমরা তোমাদের মতো করে করো। কারণ দেখেন এখানে কিন্তু বিএনপি প্রথম যে সহযোগিতা করেছিল সেটা হচ্ছে বিএনপি একটা জাতীয় সরকার করে নাই, জাতীয় সরকারের সুযোগটা ছিল, এবং জাতীয় সরকার করলে স্বাভাবিকভাবে এটা বিএনপির একটা কর্তৃত্ব থাকতো। বিএনপির 3টা লোক 5টা লোক যদি সরকারে থাকতো তাহলে তো আজকে বিএনপিকে রাজপথে দাবি আদায় করতে হতো না, দাবি দিতে হতো না। 5 সেকেন্ড সময় নেই। আমি মনে করি যে এই ন্যারেটিভটা দাঁড় করানো, কম হলে ডিসেম্বর বেশি হলে জুন, এটা কেন করছিলাম আমি জানি না, বাট ইট ওয়াজ এ মিস্টেক। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তো সব ভুল ত্রুটি সব দেখলাম, বাট হোয়াট ইজ দি সিচুয়েশন, হোয়াট ইজ দি সলিউশন? এখনকার সিচুয়েশনটা কি? এখনকার সিচুয়েশনটা হচ্ছে আস্থার সংকট। এখন যদি প্রফেসর ইউনূস ডিক্লাইন করে তাইলে হরেন আপনি গালাগালি করলেন প্রফেসর ইউনূসকে, প্রফেসর ইউনূস কিন্তু ডিক্লাইন করার সময় এইভাবে করবেন না, উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন, একটা বক্তব্য দিবেন। এখন জনগণ কার কথা বিশ্বাস করবে? জনগণ কি আমার কথা বিশ্বাস করবে, বিএনপির কথা বিশ্বাস করবে, জামাতের কথা বিশ্বাস করবে, না ডক্টর ইউনূসের কথা বিশ্বাস করবে? ঠিক আছে, কালকে আমরা যখন পাশাপাশি বসে রাজনৈতিক নেতারা কথা বলছিলাম তখন আমাদের সাইফুল হক ভাই, কমরেড সাইফুল হক ভাই, না সরি সিপিবির প্রিন্স ভাই বলতেছিলেন যে আপনি কেন বন্দরে হাত দিলেন, আপনি কেন মানে রোহিঙ্গা ইস্যুতে হাত দিলেন। তা আমি কানে কানে বলছি যে উনি হাত দিয়েছেন এই জন্য উনি যাতে বলতে পারেন, উনি বলবেন যে আমি চেয়েছিলাম রোহিঙ্গা ইস্যু সলভ করতে, আমি চেয়েছিলাম বন্দর ইস্যু সলভ করতে, আমি চেয়েছিলাম বাংলাদেশে যে কাতারের সাথে এই যে আজকে উনি জাপান গেছেন 1 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। উনি যখন চলে যাবেন উনি বলবেন আমি পারি না এটা করতে, তখন পিপলের মনোভাব কোন দিকে যাবে সেটা আপনারা চিন্তা করেন। উনি তখন বললেন যে প্রফেসর ইউনূস তাহলে আমাদের একটা ঝামেলা ফেলবেন। অনেক অনেক লম্বা আলোচনা শুনলাম, চমৎকার তথ্য ছিল আলোচনার ভিতরে। সৈয়দ লিটু আপনার কাছে একটা প্রশ্ন রাখি, প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনারা সেই আলোচনা শুনবো। সেইটা হচ্ছে যে এই যে আলোচনা থেকে একটা কথা পরিষ্কার হয়েছে যে তখন যদি বিএনপির দিকে, অর্থাৎ বিএনপির অনেক কথা যদি শোনে, সরকারের জন্য অতিমাত্রায় নিরপেক্ষতা রক্ষা করতে গিয়ে বিএনপির সাথে তারা দূরত্ব তৈরি করলো কিনা। এবং এই প্রশ্নের সাথে আমি আরেকটু জুড়ে দিই, সেটা হচ্ছে মঞ্জু ভাই একটা এই আলোচনায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে একটা টেলিফোন করতে পারতেন ডক্টর ইউনূসকে বা সরকারকে, অথবা সরকার প্রধান যিনি এই মুহূর্তে গুরু দায়িত্ব পালন করছেন তিনিও বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে পারতেন, তার সাথে কৌশলাদি বিনিময় করতে যেতে পারতেন। যাই এগুলো কিন্তু হয়নি। এছাড়া বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপির বড় দল বা বিএনপিকে কাছে টানলে বা বেশি গুরুত্ব দিলে কেমন সরকারি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে কিনা, এইরকম একটা ফিলিংস মনোভাবও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আপনার দৃষ্টিতে কি এইগুলো মনে হয়? আপনি কি বলবেন? জি, আবারও ধন্যবাদ আপনাকে। দেখেন আমি তাহলে শেষেরটা দিয়েই একটু শেষের কথাটা দিয়েই শুরু করি। দেখেন এখানে এই যে যদি এরকমই হয়, আপনি যে কথা বললেন ব্যাপারটা যদি এরকমই হয় যে প্রধান উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে গিয়ে ভাবছেন যে কেউ আমাকে তার নিরপেক্ষতা মানে নষ্ট হচ্ছে ভাববে, অথবা এই যে ছাত্ররা বিশেষত সমন্বয়করা যারা এখন বিএনপি নিয়ে সমালোচনা করছে তারা তাকে বিএনপি পক্ষ মনে করে ফেলবে, এরকম যদি উনি ভেবে থাকেন তাহলে কিন্তু এটা একটা ব্লান্ডার। কারণ তিনি সবার অভিভাবক, তিনি সবার সহযোগী না, এই জায়গাটা তাকে বুঝতে হবে। এবং তার প্রতি যদি এই ধরনের আস্থাটা মানুষের তৈরি না হয় যে তিনি যেটা বলছেন ঠিকই আছে, এরকম জায়গাটা তিনি তৈরি না করতে পারলে তাহলে ফ্লেক্সিবল হয়ে গেলে কিন্তু আসলেই ওনার জন্য মানে এরকম টপ অ্যাডমিনিস্ট্রেশনটা রক্ষা করা আসলেই কঠিন হবে।
হ্যাঁ, এই জায়গাটা ওনাকে চিন্তা করা যাবে না। আর কথা হচ্ছে যে দুইটা পক্ষের জন্য এটা সহজ ছিল দেখা করার বা কথা বলার। যেমন ধরেন খালেদা জিয়া আগে ফোন করতেই পারতেন, কারণ তিনি যেহেতু যাবার সময় সহযোগিতা পেয়েছেন, মানে এবং শুধু সহযোগিতা না, তাকে সর্বরকমের মানে সমবেদনা সব ধরনের সরকার তাকে দিয়েছে, সেইটা তিনি বলতেই পারতেন, সে থ্যাংক ইউ বলতে পারতেন যে আপনি সহযোগিতা করেছিলেন, আপনাকে ধন্যবাদ। আবার একই সঙ্গে প্রধান উপদেষ্টা যে পারতেন না তাও না, তিনিও বলতে পারেন যেহেতু খালেদা জিয়া অনেক অসুস্থ, সেহেতু তিনি খুব স্বাভাবিকভাবেই বলতে পারতেন যে চিকিৎসা কেমন হলো, কেমন আছেন এখন। এই কথা তার দিক থেকে বলাটাও মানে কঠিন ব্যাপার ছিল না। একটা জিনিস বুঝতে হবে, দেখেন রাজনৈতিক দলের প্রধান আর একটি অস্থায়ী দলের প্রধান অথবা কোনো উপদেষ্টা, এখানে পার্থক্য কিন্তু অনেক। আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন তাহলে মানতে হবে আপনার মানে এডুকেশনাল বা অন্যান্য জায়গার অবস্থান কি, সেইটা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ হচ্ছে জন আস্থার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে তার অবস্থান খালেদা জিয়ার চাইতে অনেক কম, এটা তাকে মানতে হবে। আর মূল জায়গাটায় আসি, যে প্রথম যে কথাটা বলছিলেন, দেখেন এই যে দূরত্বের জায়গাটা কি, দূরত্বের জায়গাটা কিন্তু প্রথম থেকেই তৈরি হয়েছে, যেটা এখন আর মানে এখন ইরিপেয়ারেবল। যেমন ধরেন বিএনপি মনে করছে যে এটা শুধুই একটা অন্তর্বর্তী সরকার, শুধুই একটা অস্থায়ী সরকার, কিন্তু আর সরকার মনে করছে যে আমরা শুধুই মানে অন্তর্বর্তী সরকার না, আমরা একটা বিশেষ পরিস্থিতির বিশেষ সরকার, যাদের অনেক দায়িত্ব আছে। শুধু অন্তর্বর্তী সরকার হলে তার শুধু নির্বাচনটাই দায়িত্ব থাকে, বিএনপি সেই জায়গা থেকে তাদেরকে ট্রিট করছে, হয় ট্রিট করছে অথবা সরকার সেভাবে ভাবছে। আবার সরকার ভাবছে ন্যায্যতই যে এটা তো মানে একটু ভিন্ন ধরনের সরকার, স্বাভাবিকভাবে একটা সরকার হ্যাঁ আরেকটা সরকারকে বা আরেকটা পক্ষ মানে পক্ষকে ক্ষমতা হস্তান্তর করেছে, ব্যাপারটা সেরকম না, এখানে একটা আসলেই বিশেষ ধরনের সরকার। আবার আরেকটা সমস্যা হচ্ছে তৃতীয় আরেকটা পক্ষ, যাদেরকে আমরা এই যে এনসিপির এখন যার সদস্য, বিশেষ করে সমন্বয়ক হিসাবে পরিচয় দেওয়াটাই মূল কারণ, তারা সেইভাবেই তাদেরকে ট্রিট করছে। তারা আবার ভাবছে যে এই সরকারটা তাদের সরকার, তারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে, বিষয়টা তাদের, যদিও এখানে সবাই ছিল, তারা যদি কোথায় কোথায় বোধহয় একটা ভুল করছেন অথবা কোনো একটা ইন্টেনশন তাদের আছে যে তারা এটা এস্টাবলিশ করতে চান। তো এই তিনটা পক্ষের একটা প্রভাবের কারণে এই জিনিসটা এক ধরনের মানে শঙ্কা শুধু না, এক ধরনের অবিশ্বাসের জায়গায় চলে গেছে, যেটা বিএনপি খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছেই। তো এই জায়গাটা থেকে এখন মানে করাটা, মিশে যাওয়াটা খুব কঠিন, কারণ বিএনপিকে নির্বাচন নিতে হবে। কারণ ওই যে বললাম যে কয়েকটা জায়গা তো তৈরি হয়েছে, এটি দেখেন মঞ্জু ভাই যে কথাটা বললেন, মঞ্জু ভাই যেটা বলেন সেটা বিশ্বাসযোগ্য, কারণ তিনি এই সময় অত্যন্ত প্রজ্ঞাবান এবং তার প্রতি ট্রাস্ট করেন এই সরকার। তো দেখেন মিনুস সাহেব যদি এরকম চিন্তা করে থাকেন কোনো কারণে, তিনি তো কিছু মানে ভালো মানুষ বা কিছু যোগ্য মানুষকে তো তাকে বিশ্বাস করতেই হবে, নাহলে তিনি পরিচালক করবেন, তিনি তো রাজনীতি করেন না। তো রাজনীতিবিদের প্রতি তার আস্থা থাকতেই হবে, কিছু বিশেষ রাজনীতিবিদের প্রতি। তো দেখেন ওই জায়গাটা যদি এমনও হয় বাই চান্স যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন যদি ডিসেম্বর বা উনার মানে চাহিদা মতো সময়ের মধ্যে যদি না করতে পারেন, তিনি থাকবেন না, এটা যদি হয় তাহলে এটা কিন্তু খুব স্বাভাবিক হবে, এটা হবে একটা অন্যায়। জি, এটা হচ্ছে একটা অন্যায়, উনি এটা করতে পারেন না, তিনি বলেছেন তাকে নির্বাচন করেই যেতে হবে। আমি আপনাকে এখানে একটু থামাতে চাই মঞ্জু ভাই, আপনার কাছে একটু আলোচনা, এই পয়েন্টে আমি আলোচনা শুনতে চাই। সেটা হচ্ছে যে আসলে কি তাহলে আমরা এরকম একটা প্রশ্ন করতে পারি কিনা যে সরকারের বা প্রধান উপদেষ্টার পদত্যাগের আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সম্ভাবনা আছে, কারণ আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, কথাটা তো খুবই পরিষ্কার। আমি কিন্তু কেউ এটা ওইভাবে ওটাকে গুরুত্ব দেয় নাই। অনেকে বলছেন, যেমন আজকে তো আমি দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা পদত্যাগের একটা নাটক। কারণ এই কথাগুলো কিন্তু ওনাকে আরও বেশি মানে ডিপ্রেসড করবে। উনি কিন্তু আমি যখন বলেছি, আমার একটা লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিলাম, আমি যখন বলেছি যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আপনি ক্ষুব্ধ এবং আপনি বিরক্ত। উনি বলছেন আমি হতাশ, মানে আমার ক্ষুব্ধ বিরক্তের সাথে উনি এই হতাশ শব্দটা বলেছেন, আমি হতাশ, সামনে বাড়ি আমি রিপ্লাই করেছেন। উনি প্রত্যেকটা কথার সাথে সাথে উনি রিপ্লাই, যেহেতু আমি প্রথমে বক্তব্য রেখেছিলাম, উনি আমাকে বক্তব্য রাখার পরে আবার জবাব দিয়ে দিচ্ছিলেন সাথে সাথে, বলছে পরে আর আলোচনা না, আগে আমি তোমার কথার জবাব দিচ্ছি। তো উনি বলছেন আমি হতাশ, এবং উনি বলছেন আমি বলবো, এখন বলবো না। ঠিক আছে, আমি যেটা মনে করি ওনার হতাশার দিক কী দেখেন, আমরা সবাই মনে করছি যে উনি শুধু রাজনৈতিক দলের প্রতি হতাশ, তা না। রাজনৈতিক দলের প্রতি হতাশা আছে, বিএনপির ব্যাপারে ওনার হতাশার কথা থাকতে পারে, এনসিপির ব্যাপারে ওনার হতাশার কথা থাকতে পারে, আমাদের ব্যাপারে ওনার হতাশার কথা থাকতে পারে। উনি হয়তো বলবে যে তোমরা টক শোতে এই কথা বলেছ, বলতে পারে, কারণ আমরা অনেক কথা বলেছি, হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে সঠিক মনে করেছি। ওনার জবাব তো আমরা পাইনি। দেখেন পরিষ্কারভাবে উনি বলছেন যে এখন এই অবস্থায় যদি ইলেকশন হয়, উনি
ইঙ্গিতেই বুঝাতে চেয়েছেন যে এখন পরিস্থিতি হলে দেখা যাবে যে এখানে মানে বিশেষ রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নির্বাচন হবে। তো ওই নির্বাচন তো আমি তো একটা ভালো নির্বাচন দিতে চেয়েছিলাম, তো ওইটা যদি আমি দিতে না পারি, কনফিডেন্স না পাই, তাহলে আমি সরে যাব। তাহলে তোমরা একটা তোমাদের মতো করে তোমরা ঠিক করে নাও। আমি যেটা বলছি, দুইটা সলিউশন হতে পারে। একটা হলো যে যা হয়েছে আমরা একটা রাজনৈতিক দলগুলোই বসে একটা সমাধান করে ওনার কাছে নিয়ে প্লেস করলাম যে এই আমাদের জায়গা। এবং আমি যদি মনে করি একটা কথা সত্য যে ওনার উপরে জোরাজোরি করে তো লাভ নাই। উনি যেহেতু আমরা ওনার সাথে আলাপ করে ওনাকে ক্ষমতায় বসাই নাই, আমরা এক ধরনের আস্থার উপর ওনাকে বসিয়েছি। উনিও আস্থার উপর বসার পর উনি আমাদের সাথে আলাপ করেন নাই। যেমন উনি টেনিয়র নিয়ে আলাপ করতে পারতেন। যেমন গত বছর খেয়াল আছে 2007-এ যখন হয়েছিল, তখন উনি কিন্তু ওনার কাছে প্রপোজালটা গিয়েছিল। উনি বলছেন আমি 5 বছরের জন্য আমাকে দিতে হবে, 5 বছর হলে আমি নেব। তো লোক বলছে 5 বছর আমরা কীভাবে দিব, উইদাউট ইলেকশন 5 বছর কাউকে দেওয়া যায়? উনি নেন নাই। ফলে উনি ফখরুদ্দিন সাহেবকে তখন রেফার করেছিলেন। মনে থাকার কথা এগুলো, আপনার সাংবাদিক, আপনি তখন তো একদম মেইন স্ট্রিম জার্নালিজম করছিলেন। তাহলে আমি কিন্তু ওনাকে ওই দিন বলেছি, স্যার আপনি যদি 2007-এ দায়িত্ব নিতেন, আপনি তখন অনেক কম্পারেটিভলি ইয়াং ছিলেন। কম্পারেটিভলি ইয়াং মানে তখন উনি বুড়ো। তো এখন তো স্যার আপনার জীবনের শেষকাল, আপনাকে কিন্তু ফেল করা যাবে না। এখন দেখেন ওনার জায়গায় ওনাকে আমরা যদি বেশি চাপাচাপি করি, উনি স্রেফ বলবেন যে সরি আমার পক্ষে আর সম্ভব না, আমি এতটুকু করছি। এই জায়গাটায় আমি বারবার কেন বলছি, এই গভীর সংকটটা অনেকে মনে করছেন না। এবং আমি এখানে বিএনপিকে সমালোচনা করব যে বিএনপি যেটা মনে করছে যে না এগুলো সব ইউনূস সাহেবের, ওনারা অফ দি রেকর্ড অনেক কথা বলছেন যে এটা ঠিক না, উনি ক্ষমতা থাকতে চান, ওনার অনেক প্ল্যান আছে, কেউ ইঙ্গিত দেন যে উনি আমেরিকানদের স্বার্থ বাস্তবায়ন করতে চান। এই ধরনের আলোচনা তো আছে যে উনি তলে তলে আপনার মানে দিয়ে দিয়েছেন, কি বলে আপনার করিডোর দিয়ে দিয়েছেন। আপনার আমাদের ওই যে কক্সবাজারের যে না আমাদের হ্যাঁ এই যে আমাদের দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই কথাগুলো তো পাবলিকলি বলা হচ্ছে। এবং আচ্ছা প্রফেসর ইউনূস যদি ধরেন একটা কথার কথা, প্রফেসর ইউনূস যদি কালকে বা আগামী মাসে রিজাইন করে, তাহলে তো এই কথাগুলো সব মিথ্যা হয়ে যাবে যে উনি ক্ষমতায় থাকতে চান নাই, উনি এটা করতে চান নাই। তখন তো একটা কাউন্টার ফেস করতে হবে আমাদেরকে, আমরা যারা এই কথাগুলো বলছি। সেজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই কথাগুলো যারা বলছি আমরা, তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখতে হবে যে আমাদের কাছে, আমাকে একজন জিজ্ঞেস করেছিল প্রফেসর ইউনূসের কি বিকল্প না, 100 জন বিকল্প আছে, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হয়তো প্রফেসর মামুনকে বসালে উনি প্রফেসর ইউনূসের চাইতে ভালো রুল করতে পারবেন, কিন্তু প্রফেসর মামুনকে কি সবাই মানবে? গ্রহণযোগ্যতা কি আছে? কথা হচ্ছে যোগ্য আর গ্রহণযোগ্য। প্রফেসর ইউনূস গ্রহণযোগ্য, উনি হয়তো রাষ্ট্রশাসনের যোগ্য না, উনি তো নিজেই বলেছেন। এই কথাগুলো রাজনীতিবিদ আমরা সবাই মিলে একে অপরের সাথে যুদ্ধ করি, বাকযুদ্ধ করি না, করে একটা জায়গায় ঠিক আলোচনা শেষ করুন। ডক্টর মামুন এক বাক্যে এক সেন্টেন্সে বলতে হবে, বেশি না। সেটা হচ্ছে যদি তিনি পদত্যাগ করেন তাহলে কি হবে? একটা জিনিস আমি আবার ওই জায়গাটাতে ফিরবো, 30 সেকেন্ড, যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ভ্যালুর দিক থেকে যেটা মঞ্জু ভাই বললেন যে খালেদা জিয়ার সাথে সম্পর্ক, বিমান দেয়া, ডিসকাশন, কিন্তু এটাও কিন্তু আমাদের ইউনূস স্যারের দায়িত্ব ছিল, যদিও উনি রাজনীতি বোঝেন না, কিন্তু দায়িত্ব নিয়েছেন। মঞ্জু সাহেব সরে গেলে যেমন ইউনূস স্যার সরে গেলে যেমন সংকট হবে, বিএনপির খুশি হওয়া না হওয়া বা তাদেরকে আস্থায় না নিলেও কিন্তু সংকট হবে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আজকের আলোচনা এখানে শেষ করবো। এতক্ষণ যারা আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, খোদা হাফেজ।